চট্টগ্রাম অনলাইন স্কুলের সকল শিক্ষার্থী বন্ধু, সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছো। আমি খুরশেদুল আনোয়ার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম। এই অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের তৃতীয় বিশেষ পাঠ। চলো তাহলে আজকের পাঠ আলোচনায় আমরা একটু বোর্ডের দিকে তাকাবো। আজকে কি কি আছে সেগুলো একটু দেখি। আগেই বলেছি যে আজকের আলোচনা হলো বিশেষ পাঠ এবং সেটি তাপ রসায়ন। ওই অধ্যায়টির তিনটি অংশ আছে, এটি হলো শেষ অংশ। এখানে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ শোষী কিংবা তাপ আহারী বিক্রিয়া। আমরা এখানে একটু বোর্ডে লক্ষ্য করছি একটি তাপ উৎপাদী বিক্রিয়া কেমন। এই একটি তাপ উৎপাদী বিক্রিয়ার একটি গ্রাফিক চিত্র। এটি বোঝানো হচ্ছে এনথালপি অফ এ প্লাস বি এর দুটো হলো বিক্রিয়া। আমরা নিচে বিক্রিয়াটা আগে একটু দেখি। এ বি এর সাথে বিক্রিয়া করছে, সি এবং ডি উৎপন্ন করছে। এরকম একটি প্রতীকী বিক্রিয়া, এটি একবার তাপ উৎপাদী হতে পারে আবার তাপাহারী কিংবা তাপ শোষী। তাপহারী নয় কিন্তু। যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে তার চিত্রটি ঠিক এরকম একটি ব্যাখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটি হায়ার এনথালপি স্টেটে আছে বিক্রিয়কগুলো। বোঝানো হচ্ছে এনথালপি অফ এ অ্যান্ড বি, এগুলো বিক্রিয়ক। ওই যে বিক্রিয়া আমরা দেখছি নিচে, এ বি বিক্রিয়া করছে, এরা বিক্রিয়ক। সিডি উৎপন্ন করছে, এরা উৎপাদ বা প্রোডাক্ট। এরা বিক্রিয়া করবার পরে যে প্রোডাক্ট উৎপন্ন করলো সেটি সি এবং ডি যদি হয় তাহলে তারা নিচে চলে আসলো। অপেক্ষাকৃত কম এনথালপিতে তাদের অবস্থান। সেই কারণে আমরা দেখছি যে এই পরিমাণ শক্তি এখানে এভলভ হয়ে গেল, ইরেজড হয়ে গেল, ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। এটাকে আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া। নিচের চিত্রে যদি আমরা একটু দেখি প্রতীকীভাবে, সেটি হলো এরকম। এ বি এর সাথে বিক্রিয়া করছে, তাদের এনথালপি প্রাইমারি স্টেট এরকম। তারা যখন বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করলো তখন তাদের এনথালপি বেশি বলে এখানে কিছু বেশি শক্তি তারা শোষণ করবে এবং সেটি এই আমরা তাপ রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ সেগুলোতে ডেল এইচ দিয়ে তাপের প্রকাশটা করে থাকি। তাপে উৎপাদিত হয়েছে নাকি শোষিত হয়েছে, এখানে এটা পজিটিভ, অর্থাৎ তাপ শোষিত হয়েছে। আর যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদিত হয়েছে। এটা আমরা একটু ধরে নিই। আমরা এবার কিছু বিশেষ বিষয়ে একটু আসি। তাপ উৎপাদী বিক্রিয়ার একটি বাস্তব উদাহরণ এখানে দেখা যাচ্ছে। কার্বন GRA, গ্রা মানে গ্রাফাইট। এটি তার সলিড স্টেট। সলিড স্টেট দুটো, একটা হলো ডায়মন্ড হিরো, আরেকটি হলো গ্রাফাইট। এখন তো ফুলারিন আরেকটি আবিষ্কৃত হয়েছে। তাহলে এই গ্রাফাইটের সাথে অক্সিজেন বিক্রিয়া করলো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। এটা একটা মোলার অনুপাতে বিক্রিয়া এবং এখানে 393.5 কিলো জোল কিংবা কিলো ক্যালোরিতে নিয়ে গেলে কত, এটি 94.05 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর একটি তাপাহারী, লক্ষণীয়, তাপহারী নয়, তাপাহারী বা তাপশোষী বিক্রিয়া, ইংরেজিতে যাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলে, আর তাপ উৎপাদী বিক্রিয়াকে এক্সোথার্মিক রিয়াকশন বলে। এই তাপশোষী বিক্রিয়ার উদাহরণ এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, হাইড্রোজেন নাইট্রেট উৎপন্ন করছে এবং এখানে ওই যে আমরা দেখছি ডেল এইচ ইকুয়াল প্লাস সাইন আছে, ধনাত্মক 52 কিলো জুল। এটি একটি তাপশোষী কিংবা তাপাহারী বিক্রিয়া। এখানে এনথালপি একটি শব্দ আমরা প্রয়োগ করলাম। এনথালপি আসলে কি? এনথালপি উষ্ণকরণ, ওখান থেকে এসেছে এটি। এনথালপি হলো হিট কন্টেন্ট অর হিট এক্সিস্টেন্স। একটি পদার্থ তার যে অস্তিত্ব, সে অস্তিত্ব থাকার জন্য তার ভেতরে কিছু তাপ ধারণ করে থাকে, সেটি হলো তার এনথালপি। আমরা তাকে একটু সংজ্ঞায়িত করতে পারি, কোনো একটি সিস্টেমে নির্দিষ্ট অবস্থায় যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকা সম্ভব সেটি তার এনথালপি। এই এনথালপি আসলে নির্ণয় করাটা কিছুটা কঠিন।
যেটা নির্ণয় করা সহজ সেটি হলো এনথালপির পরিবর্তন। বস্তুর অবস্থার পরিবর্তন যখন হয় তখন এনথালপির পরিবর্তন হয়। আমরা সেই জন্য তাপ উৎপাদী এবং তাপাহারী কিংবা তাপশোষী বিক্রিয়া ওখানে দেখলাম। এটি অর্থাৎ এনথালপি অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ও কাজের জনিত শক্তির সমষ্টি, যাকে প্রকাশ করা হবে H আসলে তাপের জন্য প্রকাশ করা হবে, এখানে এনথালপিকে প্রকাশ করব আমরা। আর আমরা রসায়নে এই ক্ষেত্রে তাপের পরিবর্তে এনথালপি শব্দটি আসলে বেশি ব্যবহার করব। H = E + PV। ই হলো অভ্যন্তরীণ শক্তি, এটা তো এনথালপি বোঝাচ্ছে H, তারপরে PV প্রেসার ইনটু ভলিউম। একটু এনলার্জ ফরম্যাটে যদি বলি আমরা ∆H = যেটা নির্ণয় করা যায় তাপের বা এনথালপির পরিবর্তন, সেটি E + P × ∆V। আসলে P সাধারণত কোনো একটা কাজ আমরা নির্দিষ্ট একটি চাপের মধ্যে, চাপ এখানে স্থির থাকে, ওই চাপে ভলিউমটা বেড়ে যায়, সেজন্য ∆V হয়েছে। তো এনথালপি আগেই বলেছি নির্ণয় সাধারণত অসম্ভব, যেটি সম্ভব সেটি হলো এনথালপি চেঞ্জটা আমরা সহজে নির্ণয় করতে পারি, এবং এনথালপিকে প্রকাশ করা হয় H দিয়ে, আর এনথালপি চেঞ্জ প্রকাশ করা হয় ∆H দিয়ে। আমরা এবার এনথালপির একটু প্রকার দেখছি, সেটি হলো প্রথমে বিক্রিয়া এনথালপি, অথবা বইতে আমরা দেখতে পাবো যত্রতত্র বিক্রিয়া তাপ লেখা আছে, ওটা না বলে এনথালপি বলাটাই শ্রেয়। হ্যাঁ, একটি আনুপাতিক মোলার আনুপাতিক বিক্রিয়ায় আমরা দেখতে পাবো যে পরিমাণ তাপ উৎপাদিত হচ্ছে বা শোষিত হচ্ছে সেটি হবে বিক্রিয়া তাপ। সংগঠন তাপ, সংগঠন তাপ বলে কোনো একটি পদার্থ তার উপাদান থেকে যখন অ্যাসোসিয়েট হয়, গঠিত হয়, তখন যে তাপের পরিবর্তন, এনথালপি পরিবর্তন হয়, সেটি দহন সংগঠন এনথালপি বা ফরমেশন এনথালপি বলি আমরা। আর এটি হলো দহন এনথালপি, ইগনিশন এনথালপি। হ্যাঁ, কোনো একটি পদার্থকে নির্দিষ্ট পরিমাণকে, নির্দিষ্ট পরিমাণ প্রতি মোল পরিমাণকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের দগ্ধ করতে, জ্বালিয়ে ফেলতে কিংবা জ্বালালে যে পরিমাণ এনথালপি পরিবর্তন হয় সেটি দহন এনথালপি। আর এটি হলো দ্রবণ এনথালপি, সলিউশন এনথালপি। আমরা জানি এমন কিছু পদার্থ আছে যেগুলোকে দ্রবণের কোনো দ্রাবকের মধ্যে দিলে দ্রবীভূত হয়, এক্ষেত্রে কখনো কখনো তাপ উৎপাদিত হয়, আবার কখনো কখনো দেখা যায় তাপ শোষিত হয়, ওটা হলো দ্রবণ এনথালপি। আর প্রশমন এনথালপি আমরা জানি যে অম্লক্ষারক প্রশমন আছে, জারক বিজারক প্রশমন আছে। অম্লক্ষারকের ক্ষেত্রে প্রশমিত হলে দেখা যাচ্ছে এখানে কিছু তাপ উৎপাদিত হয়, বিক্রিয়াগুলো সাধারণত তাপ উৎপাদিত হয়ে থাকে, সেটি নিয়ে পরে আমাদের একটু আলোচনা আছে। তারপর দেখি আমরা তাপ রসায়নের সূত্র। কার সূত্র? তাপ রসায়নের সূত্র। আমাদের সিলেবাসে দুটো সূত্র এখানে অধিভুক্ত আছে, একটি হলো ল্যাভোইসিয়ে এবং লাপ্লেসের সূত্র, এবং আরেকটি হলো GH হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ল্যাভোইসিয়ে এবং ল্যাপ্লেসের যে সূত্রটি, সেটি সহজভাবে এরকম: পদার্থের সংগঠন তাপ সমান মাইনাস ওই পদার্থের বিয়োজন তাপ। অর্থাৎ কোনো একটি পদার্থের সংগঠন তাপ যা, ওই পদার্থের বিয়োজন তাপও তা হবে, তবে চিহ্ন হবে বিপরীত। অর্থাৎ একটি তাপ উৎপাদী বিক্রিয়া হলে বিপরীতটি হবে তাপশোষী বিক্রিয়া। এইভাবে যেমন এখানে আমরা দেখতে পাই যে হাইড্রোজেন গ্যাসিয়াস আপন অক্সিজেন গ্যাসিয়াস বিক্রিয়া করছে, উৎপন্ন করছে পানি, এখানে তাপ উৎপন্ন হয়েছে। এত থার্মোকেমিস্ট্রিতে কিন্তু রিয়াকশন এখানে একেবারে পুঙ্খানুপুঙ্খ লেখা হয়, তাপীয় অবস্থা থেকে শুরু করে তার প্রত্যেকটি পদার্থের ফিজিক্যাল স্টেট প্রকাশ করতে হয়, কারণ তাপের বিষয়টা যুক্ত আছে। এখানে একটা নোট আছে, সেটি স্ট্যান্ডার্ড স্টেট বোঝানো হচ্ছে, এবং সেটি আবার এখানেও আছে 298, একটা তাপীয় স্ট্যান্ডার্ড স্টেটে বোঝানো হচ্ছে। কারণ আমরা যদি এক এক জায়গায় একে একে তাপমাত্রায় বিক্রিয়া করি, তাপীয় অবস্থায় বিক্রিয়া করি না, তাহলে তাপের পরিবর্তন যে পরিমাণ সেটি সব জায়গায় সমান হবে না, এই জন্য একটা স্ট্যান্ডার্ড স্টেট করতে হয়। এখানে দেখতে পাচ্ছি সেই পানি খেয়ে যদি আবার বিয়োজিত করা হয়, হাইড্রোজেন অক্সিজেনে পরিণত হয়, তাহলে দেখা যাবে ঠিক ওই একই পরিমাণ শক্তির পরিবর্তন হচ্ছে। আগেরটি তাপ উৎপন্ন হয়েছে, এটি কি হয়েছে? তাপ শোষিত হয়েছে। আর সংক্ষেপে এটি হলো ল্যাভোইসিয়ে ও লাপ্লাসের সূত্র। আমরা আরেকটি সূত্রের কথা বলছি, সেটি হলো GH হেসের সূত্র। এটিকে তাপ সমষ্টিকরণের সূত্র বলা হয়ে থাকে। কোন রাসায়নিক বিক্রিয়ার প্রারম্ভিক ও শেষ অবস্থা একই হলে সেই বিক্রিয়া এক বা একাধিক যত ধাপে সম্পন্ন হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই বিক্রিয়া এনথালপি বা তাপ সমান থাকবে বা সমান হবে। একটু ছোট্ট ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে, আশা করি বোঝা যাবে। এই এ একটি পদার্থ, সেটি সিতে পরিণত হবে, এটি প্রাথমিক অবস্থা, এটি শেষ অবস্থা, বিক্রিয়া করে সিতে যাবে, কিন্তু সেটি আবার আরেক দু ধাপে যেতে পারে, এ থেকে বিতে পরিণত হতে পারে, বি থেকে সেটি সিতে যেতে পারে। আমরা সংশ্লিষ্ট তাপের পরিবর্তনগুলো, যেমন এ থেকে সরাসরি সিতে গেলে যদি ∆H1 হয়, এ থেকে বি তে পরিণত হতে যদি ∆H2 হয়, এবং বি থেকে বি হয়ে সিতে যাওয়ার জন্য যদি ∆H3 হয়, তাহলে খুব সহজভাবে গাণিতিকভাবে আমরা লিখতে পারি ∆H1, অর্থাৎ এ থেকে এই যে সি পর্যন্ত তাপের এক নাগারে যে পরিবর্তন হয়েছে সেটি সমান
এই বিক্রিয়াটি যে দুধাপে সম্পন্ন হয়েছে, এটি এ থেকে বি হয়ে সিতে গেছে, এ বি ওই অঞ্চলের যে তাপের পরিবর্তন আর বি থেকে সি পর্যন্ত পরিবর্তন, অঞ্চলটুকু তাপের যে পরিবর্তন, সে দুটোর সমষ্টি সমান হবে। আমরা এখানে একটি বাস্তব উদাহরণ এর অবতারণা করতে পারি, অনেক আছে তন্মধ্যে যে কোনো একটি ধরলাম। আমরা এখানে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এখানে তাপ উৎপন্ন হচ্ছে 393 কিলোজুল পার মোল লেখা আছে। এই বিক্রিয়াটি আবার দুধাপে সম্পন্ন হতে পারে। কেমন? এই যে কার্বন, এটি GRA, দ্যাট ইজ গ্রাফাইট, এটি অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড, এটি কার্বন মনোক্সাইড আর কার্বন মনোক্সাইড আর অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। দুধাপে বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে। কয় ধাপে? 2 ধাপে বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে যে 1 ধাপে বিক্রিয়াটি সম্পাদিত হলো। এই 2 ধাপে বিক্রিয়া সম্পাদিত হলেও আমরা এই দুটো যুক্ত করে পেলাম ওই একই পরিমাণ তাপের পরিবর্তন, 393 কিলোজুল পরিমাণ। এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব, সেটি হলো এই সূত্রের মাধ্যমে যান্ত্রিকভাবে নির্ণয় করা যায় না এমন কোনো একটি বিক্রিয়া তাপ সেটি আমরা নির্ণয় করতে পারি। আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে 3 স্টেপে 2 স্টেপে একবার বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে, এক স্টেপ একবার বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে। এটি যদি আমাদের জানা থাকে, এটা বের করা অ্যালজেব্রিক ওয়েতে একেবারে সহজ। আমরা যদি এই এক্স প্লাস ওয়াই সমান এটি ধরি, তাহলে এক্স এর মান এটি যদি জানা থাকে, এটি যান্ত্রিকভাবে নির্ণয়যোগ্য, কিন্তু নির্ণয়যোগ্য নয় এটি এক্স ধরছি আমরা, অজানা রাশিকে সাধারণত এক্স ধরে থাকি সেই হিসেবে, তাহলে এক্স ওই সমীকরণ থেকে বেরিয়ে আসবে। তাহলে যান্ত্রিক পরীক্ষায় যেসব বিক্রিয়া এনথালপি নির্ণয় করা যায় না, সেসব ক্ষেত্রে এই সূত্রের পরোক্ষ প্রয়োগে তা নির্ণয় করা যায়। কোন সূত্রের সাহায্যে? GH এর সূত্রের সাহায্যে। আমরা এবার আরেকটি বিশেষ বিষয় একটু চলে যেতে চাই, সেটি হলো যে বললাম যে প্রশমন বিক্রিয়া, যেখানে পরিবর্তিত তাপকে আমরা প্রশমন তাপ বা প্রশমন এনথালপি বলছি। আমরা একটু নজর দিব এখানে, প্রশমন এনথালপি সব সময় ঋণাত্মক হয়, মানে ওই বিক্রিয়া তাপ উৎপাদী হয়, ওই বিক্রিয়ার তাপ উৎপাদী। এখানে চিহ্ন হলো তাপ উৎপাদী বিক্রিয়া চিহ্ন ΔH ঋণাত্মক হবে। আর ব্যাপারটি হলো এরকম, সবল অম্ল ও সবল ক্ষারকের প্রশমন এনথালপি বা তাপ সবসময় ধ্রুবক। এটি কেন বিক্রিয়া? আমরা আগে একটু দেখে নিই সবল অম্ল সবল ক্ষারকের বিক্রিয়া তাপগুলো কেমন। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলো, সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হয়েছে, এটি একটি প্রশমন বিক্রিয়া। এখানে প্রশমন তাপ বা প্রশমন এনথালপি 57.34 কিলোজুল। সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড আসলো, সেই ক্ষেত্রে কত? 57.28 কিলোজুল। একটু তারতম্য। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড আসলো, সেই ক্ষেত্রে এই তাপের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 57.44। পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে 57.43, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড হলে তখন 58.03। এই সবগুলো সবল অম্ল সবল ক্ষারক, এই সমস্ত বিক্রিয়ায় দেখা যায় যে এগুলো অ্যাভারেজ করলে যেটি আসে সেটি 57.34 এর কাছাকাছি আসে। তো এরকম একটি বিষয় কেন? আবার আরেকটি ব্যতিক্রম আছে, সেটি এখানে আমরা সেইখানে একটু চলে যেতে চাই। কেন হয়? একটি প্রশমন বিক্রিয়া আসলে কি হয়, কিভাবে হয়, সেটি একটু আমরা একটু দেখি। এবং কেনই বা এই প্রশমন বিক্রিয়া শক্তিশালী অম্ল ক্ষারক যখন হয় তখন তাদের ক্ষেত্রে এটি কি হয়? ধ্রুবক হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলো, এটি একুয়াস এবং এটি একুয়াস, উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এটি একুয়াস, এটি লিকুইড। আসলে কি বিক্রিয়া এভাবে? না, আমরা একটু দেখি বাস্তবে কি হয়। এটি যখন জলীয় দ্রবণে থাকে সেটি থাকে এরকম, সোডিয়াম আয়ন একুয়াস আর হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সাইড আয়ন একুয়াস, অর্থাৎ জলীয় দ্রবণে বোঝানো হচ্ছে। আর এটি সে জলীয় দ্রবণে এরকম হাইড্রোজেন আয়ন একুয়াস এবং
ক্লোরাইড আয়ন অ্যাকুয়াসে ভাবে থাকে। তারপর আমরা দেখব এটি তাও উৎপাদিত হয়েছে ঠিক জলীয় দ্রবণে এভাবে থাকে না, থাকবে এরকম সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে। থাকবে কোনটি? এই যে পানি লিকুইড ফরম্যাটে থাকবে এবং অণু সংযোজিত অবস্থায় থাকবে। আমরা একটা বিষয় একটু লক্ষ্য করতে পারি, সেটি হলো এই হলো বিক্রিয়ক আর এই হলো উৎপাদ। তো বিক্রিয়ার পূর্বে এখানে সোডিয়াম আয়ন আছে, এখানেও সোডিয়াম আয়ন আছে। বিক্রিয়ার পরে এখানে ক্লোরাইড আয়ন আছে, বিক্রিয়ার পূর্বে এখানে ক্লোরাইড আয়ন ছিল। তাহলে পার্থক্য কোথায়? হ্যাঁ, পার্থক্য হলো এই, আমরা দেখছি এই যে হাইড্রোক্সাইড আয়ন, এটি অ্যাকুয়াস, এটি এই অ্যাসিড থেকে আগত হাইড্রোজেন আয়ন এটির সাথে বিক্রিয়া করে এই যে পানিটা উৎপন্ন করলো। এখান থেকে আমরা একটা কনসেপ্ট এভাবে ধারণ করতে পারি যে প্রত্যেক অম্লক্ষার প্রশমন বিক্রিয়ায় সাধারণত ক্ষার প্রদত্ত হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন অম্ল প্রদত্ত হাইড্রোজেন আয়নের মিশ্রণে পানি উৎপাদনের বিক্রিয়া। এরা হায়ার এনথালপি স্টেটে থাকে, এটি লোয়ার এনথালপি স্টেটে আছে। হায়ার এনথালপি স্টেট থেকে লোয়ার এনথালপি স্টেটে গেলে অতিরিক্ত যে এনথালপিগুলো সেগুলো পরিবেশে ইরেজ হয়, মুক্ত হয়, বল হয়, ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়, যা প্রেক্ষিতে আমরা দেখতে পাবো এটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং সবকিছু ধরলে গরম বলে অনুভূত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে সবল অম্ল সবল ক্ষারকের ক্ষেত্রে এটি ধ্রুবক কেন? সেটি হলো আমরা যে কোনো পরিমাণ নিয়ে তো বিক্রিয়া করতে পারি, কিন্তু হিসেবে যখন আসে তখন আমরা মোলের হিসেবে চলে আসবো। এটি 1 মোল পরিমাণ, এটি 1 মোল পরিমাণ, তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়াটি 1 মোল, এটি 1 মোল উৎপাদিত হবে। এই যে ক্ষারটি 1 মোল পরিমাণ, এটি কি দিচ্ছে? এটি 1 মোল পরিমাণ হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে এবং এটিও 1 মোল পরিমাণ হাইড্রোজেন আয়ন দিচ্ছে, ফলে এখানে 1 মোল পরিমাণ কি উৎপন্ন হচ্ছে? পানি উৎপন্ন হচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হলো আমরা প্রতি 1 মোলের মধ্যে যদি অণু হিসাব করি, তাহলে এই যে Na সংখ্যক হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড আয়ন যা ক্ষার থেকে আগত, এবং সেটি Na, আসলে Na কি? অ্যাভোগাড্রো নাম্বার। আমরা জানি 1 মোলের মধ্যে প্রত্যেকটি পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক কি অণু হলে অণু থাকে, পরমাণু হলে পরমাণু, আয়ন হলে আয়ন থাকে। তাহলে এই তো সংখ্যক হাইড্রোজেন আয়ন এটি বিক্রিয়া করে উৎপন্ন করছে Na সংখ্যক পানির অণু। এটির সংখ্যা আমাদের জানা আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটাও তাই, এটিও তাই। এগুলো ঘটছে যে সবল অম্ল সবল ক্ষারকের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা দেখি এই যে এটি CH3 COOH, তার সাথে যদি এটি হয় এই বিক্রিয়া করে, তাহলে এটি হবে না, কারণ এটি একটি দুর্বল অম্ল। এটি কত 12.5%-এর মতো বিভাজিত হয়, পরিপূর্ণ হয় না। এটা তো 100 ভাগে 100 ভাগের মধ্যে আমরা যদি মুদ্রাভাবে বলি, এখানে 100টি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হলে এখান থেকে 100টি হাইড্রোজেন আয়ন 100টি পানির অণু উৎপাদিত হয়েছে, কিন্তু ওই ক্ষেত্রে সেটি হবে না। আমরা একটু সময় স্বল্পতার কারণে একটা ছোট্ট বিষয় একটু দেখে ফেলি এবার। সেটি হলো এখানে আছে বিক্রিয়ার তাপমাত্রা। এটি গত ক্লাসের একটি সমস্যা ছিল, বিক্রিয়ার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে? বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে? অপশনগুলো আছে 2 গুণ, 4 গুণ, 10 গুণ, 20 গুণ। তো সেটি কিভাবে করতে হয় সেটি আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা জানি ধরে নিতে হবে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাড়িয়ে বিক্রিয়ার তাপমাত্রা 47 ডিগ্রি করা হলো, তাহলে 20 ডিগ্রি বেড়েছে। এখানে আর্হেনিয়াসের সমীকরণ দিয়ে কাজটি করতে হয়। আর্হেনিয়াসের সমীকরণ আমরা জানি log of K2 divided by K1 equal EA, এটা হলো এনার্জি অফ অ্যাক্টিভেশন, ডিভাইডেড বাই 2.303। এখানে আমরা নেপেরিয়ান লগ নিয়েছি তাই, আর ইন্টু T2 মাইনাস T1 ডিভাইড বাই T1 ইন্টু T2। এখানে কি কি মান? এই যে 27 ডিগ্রি সেলসিয়াসে EA এর মান, এটি কিন্তু আমাদের জানা আছে। এই কাজ এটা না পেলে কিন্তু কাজ করা যাবে না, এটি দেওয়া আছে, জানা আছে। এটি 55,000 জোল পার মোল হয়। T1 কত? 27-এর সাথে এটা যোগ করা হলো 300 কেলভিন হলো। T2
47-এর সাথে 273 যুক্ত করা হলো, তখন 320 কেলভিন হলো। আর এর মানে তো এটি আমাদের জানা আছে। সবগুলো বসালে এক পর্যায়ে গিয়ে লগ K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল আমরা এত পাই। তো লগ কে পাশে অ্যান্টিলগ হয়, K2 ডিভাইডেড বাই K1 অ্যান্টিলগ অফ এত মান হয় এত, এবং সেটি দেয়ার অ্যাবাউট ইকুয়াল 4 হয়। তখন K2 ইকুয়াল 4 ইন্টু এত, অর্থাৎ আমরা K2 এর মান পাচ্ছি K1 মানের 4 গুণ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? এই যে খ। এমনি করে আমরা আরেকটু দেখি, যদি 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, কত 20 ডিগ্রি নয় 3 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হবে? তখন আমরা একটু করে দেখতে পারি। আমরা ঠিক একইভাবে ফর্মুলাতে এটি বসিয়ে দেখলাম যে সেটি কত 7.5, এত K1 হচ্ছে, অর্থাৎ K2 সমান, অর্থাৎ 7 দশমিক তখন কত 5 গুণ বেড়ে যাচ্ছে। আমরা এটি সমাধান করলাম। এবার যে সময়টুকু আছে তার মধ্যে ছোট্ট করে একটা বাড়ির কাজ। এটি একেবারে নতুন কোনো উদ্দীপক নয়, তবু আমরা একটু ব্রেন স্টর্মিং এর জন্য এই কাজটা একটু করে রাখতে পারি। 2 কার্বন বিশিষ্ট দুটি হাইড্রোকার্বন POQ যথাক্রমে sp3 ও sp2 সংকরণ বিশিষ্ট। এক্ষেত্রে কিউ যৌগ কার্বন ডাইঅক্সাইড, পানি অর্থাৎ হাইড্রোজেন অক্সাইড লিকুইড ফর্মে, এর প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে -84, -393, -220 কিলোজুল। পি যৌগটির প্রমাণ দহন তাপ মাইনাস, অর্থাৎ তাপ উৎপাদী 1370 কিলোজুল পার মোল হয়। তাহলে কখন তো এ দুটো ভিন্ন প্রশ্ন থাকবে। এর সাথে রিলেটেড গ প্রয়োগের প্রশ্নটি, হাইড্রোকার্বন পি এর প্রমাণ গঠন এনথালপি কত হবে? আর ঘ হবে উচ্চত দক্ষতার অংশের প্রশ্নটি হবে, উদ্দীপকে পি ও কিউ যৌগদ্বয়ের মধ্যে কোনটি জ্বালানি হিসেবে উৎকৃষ্টতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এটি অন্তত একটু করে ইনবক্সে দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এটুকুতে শেষ করতে বাধ্য হলাম, সময় তারা দিচ্ছে তাই। আশা করি আগামী ক্লাসে অন্যরকম একটা বিষয় নিয়ে অবশ্যই উপস্থাপিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।